আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। যারা আমার সাথে যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার আছে? শুরু করব। ওকে, আজকে আমরা সেট শুরু করবো। হ্যাঁ, বীজগণিতের লাস্ট টপিক। আচ্ছা, এক মিনিট বসে নিই। তো আজকে আলোচ্য বিষয় সেট। তো প্রথমে আমরা সেটের বিষয়ে একটু জানবো। শুরুতে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে যে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর প্রথম সেট সম্পর্কে ধারণা দেন। একটা পরীক্ষায় আসে যে সেটের প্রবক্তা কে বা সেট ধারণাটা কার বা সেট আবিষ্কার করেন কে? অ্যান্সার কি? জর্জ ক্যান্টর। উনি একজন জার্মান গণিতবিদ। সেট আসলে কি? সেট হলো বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশ। ব্যাপারটা কি? ধরেন নবম শ্রেণীতে সায়েন্সের একটা শাখা, তাহলে সায়েন্সের স্টুডেন্টদের নিয়ে একটা সেট, আর্টসের স্টুডেন্টদের নিয়ে একটা সেট, বা আমি লিখলাম 1 2 3 তিনটা সংখ্যা নিয়ে একটা সেট। সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, মানে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেট হলো যেগুলো বাস্তব চিন্তা জগৎ থেকে কিছু একজাতীয় বস্তু, অবশ্যই হয় সংখ্যা, হয় শিক্ষার্থী, হয় ওজন, হয় বয়স, এরকম মানে একজাতীয় কিছু বস্তু যদি আমরা একসাথে লিখি তাইলে আমরা পারবো এটা। ওকে, এবার হচ্ছে গুরুত্বপূর্ণ চিহ্ন। মানে সেটে আমরা কি কি চিহ্ন ব্যবহার করি? এই ক্যাপিটাল ইউ এটা দ্বারা আমরা প্রকাশ করি সার্বিক সেট। সার্বিক সেট কি আমরা সামনে জানবো। আর ইউ দ্বারা প্রকাশ করা ইউনিয়ন সেট, সংযোগ সেট, মানে একাধিক সেটের সবগুলো উপাদান আসে। আর এটা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন, যেটাকে বলা হয় সেট, শুধু কমন উপাদান আসে। এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, এটা হচ্ছে প্রপার সাবসেট। এগুলো পরীক্ষায় আসবে যে নিচের কোনটি প্রকৃত উপসেটের ডেফিনেশন, কোনটা হচ্ছে সাবসেটের চিহ্ন, এগুলো আসবে। মানে কোনটা সাবসেটের চিহ্ন, কোনটা প্রকৃত সাবসেটের চিহ্ন। এটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয় বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, মানে এটাও একটা ফাঁকা সেট অথবা এটাও একটা ফাঁকা সেট। এটা হচ্ছে বিলংস টু। বিলংস টু মানে ধর আমি বললাম এক্স বিলংস টু এন, তার মানে এক্স এর মানগুলা স্বাভাবিক সংখ্যার ভিতরে থাকবে। বা এক্স বিলংস টু জেড, এক্স এর মানগুলা পূর্ণ সংখ্যার ভিতরে থাকবে। তাহলে এই বিলংস টু মানে ভিতরে থাকবে, আর নট বিলংস টু মানে বাইরে থাকবে। এগুলো হলো চিহ্ন।
তো এখন আমরা শিখবো সেট প্রকাশের পদ্ধতি, এটা খুবই ইম্পর্টেন্ট। সেট প্রকাশ করা হয় দুইভাবে, একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। একদম সহজ ভাষায় দুই জিনিস আমি বোঝাবো। তালিকা পদ্ধতি মানে হলো সরাসরি সেখানে সেটের উপাদানগুলো দেওয়া থাকবে সরাসরি। ধরুন আমি বললাম কি এ একটা সেট যার মানগুলো হচ্ছে 2 4 6, মানে এই এ সেটের যে সদস্যগুলোকে বলা হয় প্রত্যেকটাকে বলা হয় উপাদান বা সদস্য। এই উপাদানগুলো আমি সরাসরি বলে দিচ্ছি। আর আমি সরাসরি না বলে যদি শর্তের সাহায্যে বলতাম সেটা হয়তো সেট গঠন। তাহলে তালিকা পদ্ধতিতে কোনো শর্ত থাকবে না, আর সেট গঠনে শর্ত থাকবে। যেমন আমি বলতে পারি যে এক্স এ একটা সেট যেখানে এক্স সাজ দ্যাট এক্স, মানে এক্স এর মানগুলা 15 গুণনীয়ক হবে। আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিই আপনাদের। ধরেন এরকম আছে, আমি বললাম একটা সেট যার ভ্যালুগুলো হচ্ছে 1 2 3 4 5। এটার নাম কি? তালিকা পদ্ধতি। এখন এটাকে আমি যদি সেট গঠনে লিখি তাহলে ব্যাপারটা কি হবে? এর মানগুলো হবে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে এই যে সেটের উপাদানগুলো এরকম যে এক্স এর মানগুলো এমন হবে, স্বাভাবিক সংখ্যা হবে এবং এক্স এর মানগুলো অবশ্যই 5-এর ছোট অথবা সমান হবে। এটাও যে কথা, এটা একই কথা। এখানেও 1 থেকে 5 পর্যন্ত বোঝাচ্ছে আর এখানেও 1 থেকে 5 পর্যন্ত বোঝাচ্ছে। এখানে আমরা শর্তের মাধ্যমে বুঝাইছি তাই এর নাম সেট গঠন, আর এটাকে সরাসরি দিয়ে দিছি তাই এর নাম তালিকা পদ্ধতি। তাহলে সেট এটা দ্বারা কি বোঝায়? এক্স বিলংস টু এন, মানে এক্স এর মানগুলো স্বাভাবিক সংখ্যা হবে এবং কোন পর্যন্ত হবে? 5-এর ছোট অথবা সমান। ওকে, আমরা বাস্তব সংখ্যা শিখে আসছি যে পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সেট হলো জেড, এই যে শূন্য ধনাত্মক ঋণাত্মক সব পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা ছিল পূর্ণ ধনাত্মক, মানে তারা কোনো দশমিক থাকবে না এবং নেগেটিভ থাকবে না। মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয় আর বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। এগুলো বাস্তব সংখ্যা, এগুলো মূলদ সংখ্যা, এগুলো আমরা সবাই জানি। আপনি যদি না জানেন যে পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, আপনি যদি না জানেন যে স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন না, কারণ পরীক্ষায় এগুলো থাকবে, স্বাভাবিক সংখ্যা বলা থাকবে না। ঠিক আছে, এখন আমরা কিছু প্রশ্ন সমাধান করি। এলোমেলো হয়ে গেল। প্রশ্ন সমাধান শুরু। প্রথমে আমরা সেট গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো সেট গঠনের আগে মনে একটা টপিক আছে, এলোমেলো হয়ে গেল আজকে। আছে আচ্ছা, একটু আগে পড়ে আসলাম এন হলো স্বাভাবিক সংখ্যা, জেড হলো পূর্ণ সংখ্যা, কিউ হলো মূলদ সংখ্যা, আর হলো বাস্তব সংখ্যা। এটাও কিন্তু চাকরি পরীক্ষায় আসে। মানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার উপসেট, মানে স্বাভাবিক সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার ভিতরে থাকে। পূর্ণ সংখ্যাগুলো আবার হচ্ছে মূলদ সংখ্যার উপসেট, মানে পূর্ণ সংখ্যা আবার মূলদ সংখ্যার মধ্যে থাকে। এই সবগুলো সংখ্যা আবার বাস্তব সংখ্যার মধ্যে থাকে। তাহলে এই সম্পর্কটা আসে, আমি ভাই মনে রাখি এন জেড কিউ আর, মনে রাখবেন এন জেড কিউ আর। এটা কি বলা হয়? এটাকে সাবসেট বলা হয়, মানে উপসেটের চিহ্ন। উপসেট কি আমরা সামনে শেখাবো, বাট ব্যাপারটা ক্লিয়ার করি আমি আবারও। মানে এন এর যে মান, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার ভিতরে আছে, পূর্ণ সংখ্যাগুলো মূল সংখ্যার ভিতরে আছে, মূল সংখ্যাগুলো আবার বাস্তব সংখ্যার ভিতরে আছে। তাহলে এই সম্পর্কটা মানে কে কার ভিতরে আছে পরীক্ষা আসতে পারে সিকোয়েন্সটা। সসীম সেট কি? যে ওই সেটের উপাদান যদি নির্দিষ্ট হয়, যেন আমি বললাম যে এই একটা সেট যার মান হচ্ছে 2 4 দুইটা, আর আমি যদি বলি যে এর মানটা অসীম, মানে ইনফাইনাইট, মানে আমি জানি না, নির্দিষ্ট না। যেমন যে কোনো সংখ্যার গুণিতকের সেট হচ্ছে অসীম সেট, গুণিতকের কোনো শেষ নাই। আমি বললাম 1 2 3 এরকম করে সে অসীম, তাহলে এটা অসীম সেট। তাহলে সসীম মানে উপাদান সংখ্যা নির্দিষ্ট, অসীম মানে উপাদান সংখ্যা অনির্দিষ্ট। আর ফাঁকা সেট হলো যেখানে যে সেটে কোনো উপাদান থাকে না, তাকে ফাঁকা সেট বলা হয়। ফাঁকা সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। এই প্রশ্নটা দেখেন, প্রাইমারি তো মনে হয় একবার আসছিল। 7-এর গুণিতক কোন ধরনের সেট? আমরা জানি যে একটা গুণিতক হলো ওই ঘরের নামটা, যেমন 7-এর গুণিতক মানে হলো 7 ঘরের নাম, 7 7 7 গুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, এরকম চলতে থাকবে। মানে 7 ঘরের নামটা তো কোনো শেষ নাই, নামটা তো কোনো শেষ থাকে না, বা গুণিতকের তো কোনো শেষ নাই। তাহলে গুণিতক
এই যে কোন সংখ্যার গুণিতকের সেটটা কি হবে, যেহেতু শেষ নাই মানে অসীম, ইনফাইনাইট, তার নির্দিষ্ট না, গণিতক নির্দিষ্ট না, তাহলে এটার অ্যান্সার কি অসীম সেট। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? এগুলো আসলে টুকটাক বেসিক আলোচনা। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? একটু বলেন, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। এখানে কোনো প্রবলেম আছে কিনা? বুঝতে পারছি। সার্বিক সেট সবই বুঝাবো। হ্যাঁ, সেটা এখনো আসে নাই, সার্বিক সেট আসে নাই। আচ্ছা, সার্বিক সেট বা হচ্ছে আপনার উপসেটে যাওয়ার আগে আমরা একটু সেট গঠন সম্পর্কে আলোচনা করি। মানে এই ধরনের প্রশ্নগুলো এমন হবে যে আপনাকে সেট গঠন থেকে তালিকায় প্রকাশ করতে পারে বা তালিকা থেকে সেট গঠনে প্রকাশ করতে বলতে পারে, দুইটা হইতে পারে। বি একটা সেট, এখন এখানে যেহেতু শর্ত দেওয়া আছে, তাহলে শর্ত থাকে কোথায়? সেট গঠনে শর্ত থাকে। সেট প্রকাশের পদ্ধতি তো দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন মানে শর্ত থাকবে। ঠিক আছে, সেট গঠন মানে শর্ত থাকবে। তো শর্ত দেওয়া আছে, এখান থেকে আমাদের তালিকা পদ্ধতি করছে, অর্থাৎ বি সেটের উপাদানগুলো হবে 28-এর গুণনীয়ক, মানে 28কে ভাগ করা যায় এমন যে সংখ্যাগুলো। তো 28কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা ভাগ করতে পারি, 7 দ্বারা ভাগ করতে পারি, এটা দ্বারা ভাগ করতে পারি, 14 দ্বারা, তারপর হচ্ছে 28 দ্বারা। তাহলে এই যে 6টা, এটাই হলো আমাদের বি সেটের সদস্য হবে। এটার নাম হয়ে গেল এখন তালিকা পদ্ধতি। শর্তটাকে বাংলা তালিকা পদ্ধতি পাওয়া যায়। ই সেটের উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যার তো অনেক আছে। কোন পর্যন্ত দিব? 30-এর ছোট। তাহলে ই সেটের উপাদান হবে 30-এর ছোট যে মৌলিক সংখ্যা আছে, কি কি? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। হয়ে গেল তালিকা পদ্ধতি। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা এই অনুশীলনের বিশেষ আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং যাদের বড় করলে 18 ছোট হয়। আচ্ছা, যখন আমাকে বলছে যে হিসেবের উপাদান ঋণাত্মক হবে, এটা চোখে পড়ার সাথে সাথে খ নাম্বার অপশন বাদ, ক নাম্বার অপশন বাদ, কারণ এখানে ধনাত্মক আছে। জাস্ট চোখের পলকে দেখেন, এটা শেষ। ঋণাত্মক বলছে মানে ধনাত্মকের অপশন দুইটা বাদ, অ্যান্সার হয় এইটা হবে, না হয় এইটা হবে। আমাদের এখন এটা চেক করতে হবে যে বর্গ করলে 18 ছোট হয়। আচ্ছা, আমরা 2 এর যদি -2 এর যদি বর্গ করি তাহলে কত? 4, যেটা 18 ছোট, ঠিক আছে। 4 এর যদি বর্গ করি কত হয়? -4 এর বর্গ করলে হচ্ছে 16, যেটা 18 ছোট, ঠিক আছে। 6 এর যদি -6 যদি বর্গ করি 36, এটা কি? এটা 18 বড়, তাহলে এটা ঠিক নাই, ঘ নাম্বার বাদ, এটা হবে অ্যান্সার। কারণ আপনি -1 এর স্কোয়ার করেন 1 হবে, যেটা 18 ছোট। -2 এর স্কোয়ার করেন 4 হবে, 18 ছোট। -3 এর স্কোয়ার করেন 9 হবে, 18 ছোট। -4 এর স্কোয়ার করেন 16 হবে, 18 ছোট। তাহলে এই প্রশ্নটা অ্যান্সার করতে আমাদের 10 থেকে 20 সেকেন্ড লাগার কথা। এই দুটো অপশন সবার আগে বাদ, আর এটা এই শর্তটা মানতেছে না, এটা হবে অ্যান্সার। এই পর্যন্ত ডান কি?
আচ্ছা, এবারে আমরা উপসেট নিয়ে আলোচনা করব। যদি এ সেটের প্রত্যেক উপাদান বি সেটের উপাদান হয়, ব্যাপারটা একটু আমি ক্লিয়ার করি। এভাবে মানে শুধু বইয়ের ভাষায় পড়লে হবে না, একটু ক্লিয়ার করতে হবে। আচ্ছা দেখেন, এ সেটের উপাদান আমি লিখলাম, এবার বি সেটের গুলো লিখি। এখন খেয়াল করেন, এ সেটের যে সদস্য বা যে উপাদান আছে এরা কি এর ভিতরে আছে কিনা, মানে এর মানগুলা বা এ সেটের উপাদানগুলো বির ভিতরে আছে কিনা। এই যে 1 আছে, 3 আছে, 5 আছে, তাহলে এই সেটের সকল উপাদান মানে প্রত্যেক উপাদান যেহেতু এর ভিতরে আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বি এর উপসেট মানে সাবসেট। তাহলে সাবসেট জিনিসটা কি, যেমন আপনাদের যদি ক্লিয়ার করি যে নবম শ্রেণী বলতে কি বোঝায়, 3টা শাখাকে বোঝায়, মানবিক, বাণিজ্য, বিজ্ঞান। এখন এই যে বিজ্ঞানের যে শাখাটা সেটা কিন্তু নবম শ্রেণীর সেটের উপসেট, মানবিকের যে শাখাটা নবম শ্রেণীর সেটের উপসেট, তারপর হচ্ছে বাণিজ্যর যে শাখাটা এটা কি নবম শ্রেণীর সেটের উপসেট। কথা শেষ। এখন একটা সেটের উপসেট সংখ্যা নির্ণয় সূত্র আছে, এটা আমাদের লাগবে চাকরি পরীক্ষার জন্য। সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, হলো উপাদান সংখ্যা। যেমন 3 উপাদান বিশিষ্ট একটা প্রদত্ত সেটের উপসেট কয়টা হবে, আমরা জাস্ট n এর মানটা 3 বসাবো, 8টা। বসে পি একটা সেটের কতটা উপসেট হবে, তাহলে পি সেটের উপসেট কয়টা হবে, আমরা এন এর মান কত বসাবো, যেহেতু এখানে 4টা আছে তাহলে এন এর মান 4 বসাবো, তাহলে কত হবে 16। এবার আসি শক্তি সেট। এই শক্তি সেট আসছে কোন সেটের উপসেট সংখ্যা, উপসেট নিয়ে যে সেটটা হয়, মানে একটা সেটের উপসেট গুলো নিয়ে যে একটা সেট হয় তাকে শক্তি সেট বলা হয়। যেমন বিষয়টা একটা বুঝাই বলি, যেমন অন টু এটা একটা সেট কিনা, এখন এর এর শক্তি সেট কি হবে, এই শক্তি সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়, মানে পাওয়ার সেট অফ এ। এটার মানে কি পাওয়ার সেট অফ এ। এখন এই শক্তি সেটগুলো কি হবে, এই 1 নিয়ে একটা সেট বানানো যায়, মানে 1 হলো এই সেটের উপসেট, 2 নিয়ে একটা সেট বানানো যায়, অন টু নিয়ে একটা সেট বানানো যায়, আর সবসময় একটা ফাঁকা সেট থাকবে। তাহলে দেখেন এইখান থেকে 4টা সেট বানানো যায়, তাহলে এই 4টা সেট হইলো এর উপসেট। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এই 4টা সেট এর উপসেট, তাহলে এটাকে পাওয়ার সেট বলা যায় একবারে। এই যে 1 2 অন টু ফাঁকা। ঠিক আছে, আমি বিষয়টা আর একবার আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি পুরোটা। যেমন এ একটা সেট, এর ভিতরে 3টা উপাদান আছে। এখন যেহেতু 3টা আছে তাহলে এর উপসেট কয়টা হবে, আমরা জানি 8টা। তাহলে এর যে 8টা সেট আছে সেটা মিলে সবগুলো মিলে পাওয়ার সেট হবে। তাহলে আমরা কি কি পাই, 1 কিনে একটা সেট বানাইতে পারি, 2 কিনে একটা সেট বানাইতে পারি, 3 কিনে একটা সেট বানাইতে পারি, হ্যাঁ। তারপর 1 2 কিনে একটা বানাইতে পারি, মানে 2টা নিয়ে 1 3 কিনে পারি, 2 3 কিনে পারি, আবার 3টা মিলে একটা পারি, আর সবসময় একটা ফাঁকা সেট দিতে হবে। তাহলে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে 8টা হলো এই সবগুলো মিলে একটা কি হয়ে গেল, পাওয়ার সেট হয়ে গেল, পাওয়ার সেট অফ এ। এবার কি বুঝতে পারছেন, পাওয়ার সেটটা বুঝতে পারছেন কিনা, যদি পাওয়ার সেটটা বুঝেন। বলছে এ সেটের উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা এবং 5-এর ছোট অথবা সমান মৌলিক সংখ্যা, তাহলে পাওয়ার সেটের সদস্য সংখ্যা কত, পাওয়ার সেটের সদস্য মানে উপসেট সংখ্যা, একই কথা। কারণ পাওয়ার সেটটা তো উপসেট মিলেই হয়, তাহলে উপসেট যে কয়টা হবে পাওয়ার সেটের সদস্য সেই কয়টা হবে। তাহলে আমরা আগে দেখি যে এই সেটের উপাদান কারা কারা। 5-এর ছোট যে মৌলিক সংখ্যা আছে, 5-এর ছোট এবং সমান। তাহলে যেহেতু এ সেটের উপাদান 3টা, তাহলে এর উপসেট হবে 8টা, তাহলে এর পাওয়ার সেটের সদস্য হবে 8টা। এখন এই পাওয়ার সেটটা আপনারা বুঝছেন কিনা একটু আমাকে বলেন।
বুঝতে পারছি? এখনো বোঝেন নাই? এই সেটটা থেকে কয়টা উপসেট বানানো সম্ভব? উপসেটে শুধু টু টু দি পাওয়ার এন, এন হলো উপাদান সংখ্যা, এর 3টা উপাদান আছে, তাহলে তার 8টা উপসেট হবে। তাহলে যে কয়টা উপসেট হয় পাওয়ার সেটের সদস্য সংখ্যা সেই কয়টা হয়, মানে পাওয়ার সেটটা তৈরি হয় উপসেট নিয়ে, মানে একটা সেটের যে উপসেট থাকবে সেগুলো মিলে পাওয়ার সেট হবে। তাহলে এই সেটের উপসেট 8টা, তাহলে সেই 8টা মিলে পাওয়ার সেট হবে, তার মানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 8। যেমন এরকম কিছু আমরা প্রশ্ন সলিউশন করি। সেট এর দেওয়া আছে, তাহলে এক্স এর মানগুলো কেমন হবে, মানে আমাদের এখানে এক্স এর সঠিক মান খুঁজতে হবে। তো এক্স এর মানগুলো হবে বাস্তব, ফার্স্ট কথা হচ্ছে বাস্তব, মানে কি বলে, স্বাভাবিক সংখ্যা হবে। এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা হবে, তাই না? তো এখন স্বাভাবিক সংখ্যা যদি হয়, স্বাভাবিক সংখ্যা তো অনেক আছে, কোন স্বাভাবিক সংখ্যাগুলো নিতে পারবো? যে সংখ্যাটার বর্গ করলে 8-এর বড় হবে কিন্তু ঘন করলে 30-এর ছোট হবে, মানে এই 4টা অপশনের ভিতরে, এই 4টা অপশনের ভিতরে যে সংখ্যাটা বর্গ করলে 8-এর বড় হয় বাট ঘন করলে 30-এর ছোট হয়, সেটা অ্যান্সার। 2-এর বড় করলে হয় 4, কিন্তু এটা 8-এর বড় হচ্ছে না, এটা 8-এর ছোট হচ্ছে, তাহলে ক নাম্বার অপশন শুরুতেই বাদ। 3-এর স্কোয়ার করলে হয় 9, তাহলে এটা 8-এর বড়, ঠিক আছে। আবার 3-এর কিউব করলে হয় 27, এটা 30-এর ছোট, ঠিক আছে, দুইটাই মানছে, তাহলে এটা অ্যান্সার। এখন এই দুইটা কেন অ্যান্সার না? যেমন 4, আপনি 4-এর স্কোয়ার করলে 16 পাবেন, এটা কিন্তু অবশ্যই 8-এর বড়। বাট 4-এর কিউব করলে কত হয় 64, এটা কিন্তু 30-এর বড় হয়ে যাচ্ছে, 30-এর বড় হওয়া যাবে না, এটাও হবে না। মানে 3 এমন একটা সংখ্যা যার বর্গ করলে 8-এর বড় হয়, ঘন করলে 30-এর ছোট হয়, মানে এই দুইটা শর্তই সে মানছে। কথা বুঝাইতে পারছি কিনা আমি? এই প্রশ্নটা নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের উদাহরণ থেকে একদম হুবহু তুলে দিছে, মানে একদম হুবহু। আমার কাছে বইটা 9 10-এর বইটা আছে, মেবি কোথায় রাখছি তো জানি না, থাকলে আপনাদের দেখাইতে পারতাম, একদম হুবহু উদাহরণ থেকে দিয়ে দিছে। পি একটা সেট, কিউ একটা সেট, পি থেকে কিউ বিয়োগ করতে হচ্ছে, তো পি সেটের উপাদান আমরা লিখি, 12-এর গুণনীয়কগুলো হবে পি সেটের উপাদান, 1 2 3 4 6, আর কত হয় 12 হয়, 12কে 12 দ্বারা ভাগ যায়। এবার হচ্ছে কিউ সেটের উপাদানগুলো হবে 3-এর গুণিতক, এখন 3-এর গুণিতক তো অনেক আছে, 12 পর্যন্ত নিতে পারো, 12 ছোট অথবা সমান, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, আর নিতে পারবো না, কারণ 12-এর ছোট অথবা সমান, মানে 3-এর গুণিতক গুলা নিয়ে কিউ সেটটা হবে কোন কোন গুণিতক, যেগুলো 12-এর ছোট অথবা সমান। এবার পি থেকে কিউ বিয়োগ করেন, এটা হলো পি আর কিউ হইলো এটা। এখন খেয়াল করি, এই সেট থেকে এই সেটটা আমরা বিয়োগ করব, কিভাবে সম্ভব, কিভাবে বিয়োগ করব? পি থেকে কিউ বাদ দিচ্ছে, তাহলে কিউর যে সদস্যগুলা পির ভিতরে আছে সেগুলা বাদ যাবে, যেমন 3 আছে এখানে 3 বাদ যাবে, 6 আছে 6 বাদ যাবে, 12 আছে 12 বাদ যাবে, তাহলে আমাদের থাকবে 1 2 4, আর কিছু থাকবে না। এখন প্রশ্ন হতে পারে এই 9-এর কি হবে? এই 9টা এর ভিতরে নাই, তাহলে এখান থেকে 9 বাদ দিতে পারবো? ধরেন আমার কাছে 5 লাখ টাকা নাই, আপনি আমাকে খুন করলেও কি 5 লাখ টাকা নিতে পারবেন? এটা সম্ভব না। তাহলে বাদ দেওয়াটা মানে বিয়োগ দেওয়াটা যারা বুঝি নাই, পি থেকে আপনি কিউ কে বাদ দিচ্ছেন, তার মানে কিউর যে সদস্যগুলা পির ভিতরে আছে সেগুলো বাদ যাবে। কিউ সদস্য 3 পির ভিতরে আছে, তাহলে 3 বাদ, 3 কাটা, 6 কাটা, 12 কাটা, 9 কেন কাটলাম না? কারণ পির মধ্যে 9 নাই, তাহলে বাদ দিব কিভাবে? যদি একটা জিনিস নাই থাকে তাহলে বাদ দেওয়া আছে, যাওয়া যাবে? যাবে না।
মানে পি সেটের ভিতরে 9 নাই, তাহলে পি থেকে 9 বাদ যাবে না, ওর বাদ এমনিই থাকবে, ওর কোনো অ্যান্সার এসে আসবে না। 7 নাম্বারটা বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি। একজন আবার বলছেন যে 1 4 9 সেটের ভিতরে হলো না কেন? ভাই 9 এর পির ভিতরে নাই, হয় নাই কারণ এটা নাই, মানে এই 9টা এর ভিতরে নাই, তাহলে মানে আপনি আমার কথা বোঝেন নাই যে আপনার কাছে 5 লাখ টাকা নাই, আপনাকে খুন করলে আমি 5 লাখ টাকা বের করতে পারবো না। তো এই উপাদানটা এর ভিতরে নাই, মানে পি মাইনাস কিউ মানে কি? পি থেকে কিউকে রিমুভ করা, বাদ দেওয়া। তা আপনি এই পি থেকে কিউ বাদ দিবেন কিভাবে? ধরেন আপনি নেশা করেন না, তার নেশা না করলে আপনার থেকে আমি নেশা বাদ দিতে পারবো? এটা সম্ভব? পির ভিতরে তো 9 নাই, 9 যেটা নাই সেটা আমি বাদ দেবো কিভাবে? ওর মতো থাকবে। একজন প্রশ্ন করছেন যে 1 2 4 কেন আসলো, মানে এইটার মিনিংটাই আপনারা এখনো বোঝেন নাই। পি মাইনাস কিউ মানে কি? পি সেটের ভিতর থেকে কিউ সেটের উপাদানগুলো বাদ দিয়ে যা থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে। 20 টাকা থেকে 15 টাকা বাদ দিলে যেমন 5 টাকা থাকে, তাহলে এই সেটের উপাদানগুলো থেকে এই সেটের উপাদান বাদ দিলে যা থাকবে সেটা হবে অ্যান্সার। এবার কথা বুঝতে পারছেন? মানে এটার মিনিংটা কি? পি মাইনাস কিউ মানে কি? পি সেটের উপাদানগুলো থেকে কিউ সেটের সমস্ত উপাদান বাদ যাবে, মানে কিউ সেটের যে যে উপাদান পির ভিতরে আছে। আচ্ছা, এটা মাইনাস বাদ দেন, আপনাদের দিয়ে মাইনাস হবে না, এবার ভাগ করেন তো। এটা মাইনাস ভাগ একই কথা সেটের ক্ষেত্রে। এবার যদি বলে পি ভাগ কিউ, এবার ভাগ করেন। এই যে দেখেন 6 বাদ 6 বাদ, 12 বাদ 12 বাদ, 3 বাদ 3 বাদ, আর 9কে বাদ দিতে পারলাম না, সে নাই এর ভিতরে, তাহলে বাদ দিব কি? তাহলে 1 2 4 হচ্ছে অ্যান্সার। মানে ভাষাটা বুঝছেন কিনা? পি মাইনাস কিউ মানে কি? পি সেটের উপাদান থেকে কিউ সেটের যে উপাদান থাকবে সেগুলো বাদ যাবে। 3 ছিল 3 বাদ, 6 ছিল 6 বাদ, 12 ছিল 12 বাদ, 9 নাই, বাদ দিতে পারি নাই। এর বাইরে কোনো কথা আছে আর? নাই। আজকে আর এই অর্ধেক পর্যন্ত করাবো, আগামী ক্লাসে এটা শেষ করে দেবো, কারণ আর একটা ক্লাস থাকবে, যেহেতু প্রচুরক, তারপর সেট, এগুলা মানে কি বলে, প্রচুরক আছে মধ্যে, মানে পরিসংখ্যান একটা পার্ট আছে, ফাংশন একটা পার্ট আছে। 46 বিসিএস সর্বশেষ বিসিএস, এবার তো কোনো বিসিএস হয় নাই। এটা কি আসছিল? এক্স সাজ দ্যাট এক্স, মানে এক্স এর উপাদানগুলো হলো 5 ও 7 দ্বারা বিভাজ্য হবে, এবং এক্স এর মানটা 150-এর ছোট হবে। তাহলে পাওয়ার সেটের সদস্য সংখ্যা কত? এখন তাইলে আমাদের 150-এর ছোট, কথা খেয়াল করবেন, 150-এর ছোট 5 ও 7 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা খুঁজতে হবে। মানে 5 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 150-এর ছোট এমন কয়টা সংখ্যা আছে? 5 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, মানে সোজা কথা বলতে পারেন যে আপনি 35 দ্বারা বিভাজ্য। 5 7-এর লসাগু কত? 35। তাহলে 150-এর ছোট 35 দ্বারা বিভাজ্য কি আছে? 35 আছে,
তারপরে কত 70 আছে, তারপর হচ্ছে 105 আছে, হ্যাঁ, তারপরে 100 আর কত হয়, 105 আর 140 আছে। মানে এই সংখ্যাগুলাকে 5 দ্বারাও ভাগ যায়, 7 দ্বারাও ভাগ যায়। তাহলে 5 দ্বারা 7 দ্বারা যাকে যাবে ওই এদের লসাগু দ্বারা তাকে যাবে। আমার কথাটাকে বুঝাই। এ সেটের সদস্য হবে এমন সংখ্যা যারা 5 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, মানে 5 দ্বারা হইতে হবে, 7 দ্বারা হইতে হবে, কিন্তু 150-এর ছোট। মানে 150-এর থেকে ছোট কোন কোন সংখ্যাকে 5 দ্বারাও যায়, 7 দ্বারাও যায়। কাকে কাকে যায়? 35-কে যায়, 70-কে যায়, 105-কে যায়, 140-কে। তার মানে 4টা পাইছি আমরা। আর পাই নাই। তাহলে এ সেটের যেহেতু উপাদান 4টা, তাহলে পাওয়ার সেটের সদস্য কত হবে? 2^4। তার মানে 16টা অ্যান্সার। বুঝতে পারছি? 12 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। বারো নম্বরটা খেয়াল করি। একটা সেট সেট আপনাদের সেট পড়াই, সরি ধারা পড়াইছে না, ধারা। তাহলে ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি যাই বলেন, ধারা কি বলছিলাম যে পরপর দুইটা পদের যোগফল পরবর্তী সংখ্যার সমান, তাই না? তাহলে এটা একটা মানে মোটামুটি জটিল প্রশ্নই ছিল। এ সেটের উপাদানগুলো হবে ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি তো শেষ নাই, কোনো কত পর্যন্ত নিতে পারবো যাদের বর্গ করলে 64-এর ছোট হয়। তাহলে ফিবোনাক্কি কোন কোনগুলো হবে? 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 দিয়ে যোগ করলে 5 হয়, 5 3 যোগ করলে 8 হয়, 8 5 যোগ করলে 13 হয়, 21 হয়, আরও আছে দিকে মনে। এখন এরকম তো ফিবোনাক্কি অনেক আসবে, আমি কোনগুলোকে নিতে পারবো? যেগুলোর স্কোয়ার করলে 64-এর ছোট হয়। তাহলে 0 নিতে পারবো, 1 নিতে পারবো, 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 5 নিতে পারবো, 8 নিতে পারবো না, কারণ 8-এর স্কোয়ার করলে 64 হয়, যা 64-এর সমান সমান হলে না, ছোট হইতে হবে। এখন এইটা অনেকে ভুল করে, অনেকে কি করে যে 6টা উপাদান ভেবে 2^6 দেয়, এটা ভুল। একটা সেটের ভিতরে একটা উপাদান ডাবল লেখা যায় না। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এটা, মানে এই 2টা 1 থেকে একটা 1 আসবে। এটাই মূলত এই প্রশ্নের ফাঁদ ছিল। তাহলে এই সেটের উপাদান হলো 5টা, তাহলে 2^5, তাহলে 32 হবে অ্যান্সার। আমি এটা সম্পূর্ণ আবার ক্লিয়ার করছি প্রথম থেকে। ফিবোনাক্কি সংখ্যা কি? একদম 0 থেকে শুরু করতে হবে। 0-এর পরে 1, এই দুটো যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2 হয়। মানে 2টা করে যোগ করবেন, পরবর্তী সংখ্যা পাবেন, 2টা করে যোগ করবেন, পরবর্তী সংখ্যা পাবেন। এটা অনেক আছে। আমরা কত পর্যন্ত নিতে পারবো? যত পর্যন্ত স্কোয়ার করলে 64-এর ছোট হয়। 8-এর স্কোয়ার করলে 64-এর সমান হয়, নিতে পারবো না। তাহলে 8-এর থেকে ছোটগুলো নিব। তাহলে এখানে 6টা, তাহলে 2^6 হওয়ার কথা। যেহেতু একটা ডিজিট ডাবল আছে, তাহলে এটা বাদ দিতে হবে আমাদের, একটা বাদ দিতে হবে। মানে একটা সেটের ভিতরে একই উপাদান একের অধিক থাকতে পারবে না, এটা হলো সেটের নিয়ম। তাহলে এই 1 2বার আছে, 1 বাদ দিলে বাকি যা থাকবে তাদের নিয়ে 5টা উপাদান হয়। তাহলে 2^5 করলে 32টা হবে অ্যান্সার। অ্যান্সার শেষ। বুঝতে পারছে কিনা? বুঝতে পারছে কিনা বলেন? তাহলে আজকে আমরা অর্ধেক শেষ করলাম। আজকে পুরো একদিনই শেষ সেট করা সম্ভব, কিন্তু ঝামেলা হলো যে আমাদের যেহেতু আরেকটা পার্ট আছে ফাংশনের পরিসংখ্যান, মানে একটা ক্লাস হইলে আমাদের
বীজগণিত শেষ। কোন সমস্যা আছে কিনা, বুঝতে অসুবিধা হলে বলেন। বুঝতে পারছি কিনা? তাহলে দেখতে দেখতে আপনাদের বীজগণিত শেষ করে ফেললাম। বীজগণিত ক্লাস কেউ জমিয়ে রাখবেন না, ফেসবুকে নতুন নিয়ম অনুযায়ী ক্লাস ডিলিট হয়ে যায়। যতটুকু সম্ভব আমি দ্রুতই আপলোড করে দিব এগুলো, আবার রেকর্ড ক্লাস। ওটা আবারও বলছি, বীজগণিত শেষ, জ্যামিতি শুরু হবে। ঠিক আছে? অসমতা 3 নাম্বার আবার কি হয়েছে? সিঙ্গেল একটা অঙ্ক আপনারা নিজেরা চেষ্টা করেন, মানে আপনাদের নিয়ে আমি কোনো আশাই তো করতে পারতেছি না। যেটাই করেন ওটাই পারেন না, এরকম ছিল। বলছেন নিচের কোনটি অবশ্যই সঠিক হবে। আচ্ছা, এটা কি এক্স ওয়াই জেড শূন্যের ছোট, জেডও শূন্যের ছোট। তো খেয়াল করি সবাই, মানে শূন্যের ছোট মানে এটাও, এগুলোও ঋণাত্মক, এগুলোও ঋণাত্মক। এখন এগুলো যদি আপনি সব গুণ করেন, কথা খেয়াল করবেন, ঋণাত্মক ঋণাত্মক গুণ করলে কি হয়, সেটা ধনাত্মক হয়ে যায়। তাহলে এই দুইটা যদি গুণ করেন, ধরেন জেডের মান আমি -1 ধরলাম, দুইটা জেডের মান -1, এখন -1 গুণ করলে কত হয়, 1 হয়। তাহলে যেহেতু এখন অপশনে কি আছে, অপশন এরকম আছে, এটা সত্য, এটা অ্যান্সার। কেন অ্যান্সার? যেটার মান যদি -1 হয়, বা যে কোনো -1 ধরেন, বা ঋণাত্মক, তো এই ঋণাত্মক ঋণাত্মক যখন আপনি গুণ করবেন, মানে আপনাকে বিষয়টা গুণের বিষয়টা ক্লিয়ার করি। আচ্ছা, এরকম আছে না? এখন এই জেডের পরিচয়টা কি? জেডের পরিচয়টা কি? ঋণাত্মক, মানে এটা মাইনাস। তো এইখানে যদি একটা মাইনাস আপনি বসান, যখন মাইনাস দ্বারা আপনি গুণ করলেন, মানে জেডের মানটা যদি বসান, মাইনাস বসান, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি এটা ঘুরে যাবে না? ঘুরে এরকম হয়ে যাবে। শেষ। যারা বুঝি নাই, একদম সিম্পল একটা অঙ্ক। এটা আমাদের মেইন অসমতা। আর যেটা এমন একটা সংখ্যা যেটা শূন্যের ছোট, তাহলে শূন্যের ছোট মানে ঋণাত্মক। তাহলে জেড ঋণাত্মক হয়, এখানে যখন আপনি মাইনাস গুণ করবেন, এইটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা থাকবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই।